ক্লাস 9 এর যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেটা হলো কার্য, ক্ষমতা আর শক্তি। এই কার্য, ক্ষমতা, শক্তি, প্রথমে আমরা কার্য পড়েছিলাম, তারপরে ক্ষমতা পড়েছিলাম, তারপরে শক্তি পড়েছিলাম। শক্তিতে আমি বলছি এখানে কি যান্ত্রিক শক্তি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর মধ্যে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটা আমার কি? তাহলে যান্ত্রিক শক্তিটা কি? যে গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটা কি? যে কোনো অপচয়ী বলের দ্বারা শক্তির অপচয় না ঘটে, তাহলে কোনো বস্তু বা সংস্থা গতিশক্তি ও স্থিতিশক্তি মোট সমষ্টি বা যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুব। তাহলে অপচয়ী বলটা কি? ধরো একটা বস্তুকে টেনে নিয়ে যাচ্ছি, তার বিরুদ্ধে একটা বল হয়, সেটা কি? ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল এক ধরনের অপচয়ী বল, এবং অন্য যে কোনো অপচয়ী বল হতে পারে, যে কোনো বাধা বল হচ্ছে একটা সংস্থার ক্ষেত্রে বাধা বলই হচ্ছে অপচয়ী বল। তাহলে অপচয়ী বলের দ্বারা যদি শক্তির অপচয় না ঘটে, শক্তির বিনাশ না, শক্তির কারণ বিনাশ কখনো হয় না, তাই অপচয়ী বলের দ্বারা যদি শক্তির অপচয় না ঘটে, তাহলে একটা বস্তু গতিশক্তি এবং স্থিতিশক্তির মোট সমষ্টি বা যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুব। এইটা আমাদের অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক, এটা প্রমাণ করতে হবে। তাহলে মোট যান্ত্রিক শক্তি ই সমান কি বলছিলাম? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এটা সর্বদা কি হবে? ধ্রুবক থাকবে। এইটা আমাকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রমাণ করতে হবে। কিভাবে আমরা প্রমাণ করব? ধরো এটা একটা বস্তু আছে, কত বস্তু? এম ভরের বস্তু। এম ভরের একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে ধর এই উচ্চতায় এ বিন্দুতে আছে। এরপর আমি এটাকে কি করব? এটাকে ফেলে দিলাম। কিছুক্ষণ পরে সেটা ধরো বি বিন্দুতে এলো। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা কত হলো? x। তাহলে এ বিন্দুতে প্রথমে এই উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে এ বিন্দুতে ছিল। এরপরে কি করলাম আমরা? এখান থেকে x দূরে নেমে আসার পর বি বিন্দু। এরপরে ধরো এটা এখানে মাটিতে ধরো পড়ে গেছে, যখন সেই এম ভরের বস্তু, একই এম ভরের বস্তু আছে এখানে পড়ে গেছে, তখন এই বিন্দুটার নাম হলো সি বিন্দু। তাহলে তিনটে অবস্থা, একেবারে সর্বোচ্চ অবস্থান একটা আমি ধরছি, একটা মাঝের অবস্থান ধরছি, আর লাস্ট আমি কোথায় যাচ্ছি? সি বিন্দু, থার্ড পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। আমার এখানে প্রমাণ করতে হবে মোট যান্ত্রিক শক্তি যা, এখানের মোট যান্ত্রিক শক্তি যা, এখানের মোট যান্ত্রিক শক্তি যা। তাহলে বস্তুটার ভর ধরেছি কত? বস্তুর ভর ধরেছি a। তাহলে এই ডিসটেন্সটা কত হলো? এইটা হচ্ছে h মাইনাস x, পুরোটা h, এটা x, তাহলে বাকিটা এটা h মাইনাস x ভূপৃষ্ঠ থেকে। তাহলে আমার এখন প্রমাণ করতে হবে তিনটে বিন্দুতে। ফার্স্টে আমি এ বিন্দুতে করতেছি, এ বিন্দুতে প্রমাণ করতেছি। তাহলে এ বিন্দুতে যদি আমাকে প্রমাণ করতে হয়, তাহলে আমার ধরবো এখানে মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি এ বিন্দু গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। ধরো এটা এ বিন্দু, তাহলে ই এ, তাহলে এটা হবে কি ই কে এ, ই পি এ। এ বিন্দুর জন্য ধরলাম, তাহলে ই কে এ গতিশক্তি কি হয়? হাফ এম। এইখানে এর গতিবেগ কত ছিল?
প্রাথমিক গতিবেগ 0, এখানে ধরো গতিবেগ হলো v, আর এখানে লাস্টে যখন এসেছে ধরো গতিবেগ হয়ে গেছে v1, তাহলে হাফ m গতিবেগ u স্কয়ার, আর স্থিতিশক্তি কি হয় আমাদের mg, ভূপৃষ্ঠ থেকে এই বিন্দুর দূরত্ব কত h, তাহলে mgh। কারণ গতিশক্তির রাশিমালা আমরা এর আগে দিন কি প্রমাণ করেছিলাম, হাফ m v স্কয়ার, vটা সেখানে বেগ ছিল, এখানে বেগ কত u, তাহলে v এর জায়গায় যাবে u স্কয়ার। আর স্থিতিশক্তি কি করেছিলাম, যে ভূপৃষ্ঠ থেকে তার যতটা উচ্চতায় পাঠানো হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পাঠিয়েছি আমরা এই উচ্চতায়, তাহলে স্থিতিশক্তি mgh। তাহলে হাফ m u এর মান 0, অবাধে পতনশীল বস্তু, প্রাথমিক বেগ 0, আমি জাস্ট ফেলাচ্ছি mgh। তাহলে মোট কত হলো mgh, তাহলে ea আমি পেয়ে গেলাম কত mgh। একই রকম আমি এরপর কি করব, b বিন্দুতে বের করাবো। তাহলে b বিন্দুতে যদি হয় আমার এইগুলো কি হবে, b বিন্দুর জন্য হবে ekb ekb epb। তাহলে গতি b বিন্দুর গতিশক্তি কত, বেগ কত v, তাহলে হাফ m v স্কয়ার। স্থিতিশক্তি কত mg ইনটু ভূপৃষ্ঠ থেকে b বিন্দুর উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে b বিন্দুর উচ্চতা কত x নেমে গেছে, বাকি তাহলে h মাইনাস x। সবসময় ভূপৃষ্ঠ থেকে যেটা তার উচ্চতা সেটা স্থিতিশক্তি mgh, কারণ এর নিচের দিকের বল কি mg, আর উচ্চতা বল, তার বল ইনটু সরণ সমান স্থিতিশক্তি হয়। এটাকে যদি আমি এখান থেকে সরিয়ে আনি তাহলে সরণ হচ্ছে কত h মাইনাস x, এই যে সরণটা, এই জন্য বল ইনটু সরণ স্থিতিশক্তি v স্কয়ার। v স্কয়ার সমান আমরা জানি কি u স্কয়ার প্লাস 2aas, এটা সমীকরণ যাবে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার 2aas প্লাস mg h মাইনাস x। u এর মান কত, u এর মান 0। এখানে ত্বরণটাকে, ত্বরণ তো এখানে সব সময় যে বস্তুটা ত্বরণ সেটা কার অধীনে নামছে, অভিকর্ষজ ত্বরণের অধীনে, তাই অভিকর্ষজ ত্বরণ হবে এর ত্বরণ। এর জায়গায় আমি তাহলে লিখব কি g, সরণটা কত, সরণটা দেখো x সরণ x, তাহলে ত্বরণের জায়গায় হবে g, আর সরণটা কত হয়েছে বলছি x, তাহলে mg h মাইনাস x। তাহলে হাফ m, 0 এর ভ্যালু থাকছে কি 2gx mgh mgx, দেখো 2 2 কেটে যাচ্ছে, mgx এই পুরো ভ্যালুটার সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে কোন ভ্যালুটা, এই ভ্যালুটা, এই যে পুরো ভ্যালুটা দেখো প্লাস mgx মাইনাস mgx, তাহলে থাকছে কত mg h, তাহলে eb ও পেলাম আমরা mgh। তাহলে প্রথম আমি a বিন্দুতেও পেয়েছি mgh, b বিন্দুতেও পেয়েছি আমি mgh, লাস্ট তাহলে আমি কি করব, c বিন্দুতে করব। c বিন্দুতে করব, তাহলে c বিন্দুতে যদি হয় EC, তাহলে এটা C, C বিন্দু গতিশক্তি প্লাস C বিন্দু স্থিতিশক্তি সমান C বিন্দু মোট যান্ত্রিক শক্তি, এটা তো মোট যান্ত্রিক শক্তি, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি সমান C বিন্দুর জন্য C লিখছি, তাহলে হাফ m, ওইখানের বেগ কত v1, v1 স্কয়ার। স্থিতিশক্তি তাহলে কি হবে mg, C বিন্দুর উচ্চতা কত ভূপৃষ্ঠ থেকে
সি বিন্দু মানে তো ভূপৃষ্ঠের উপরের বিন্দু, তাহলে তার উচ্চতা কত হবে? 0। স্থিতিশক্তি মানে সবসময় তার ওজন গুণিতক ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। দেখো প্রথমে ছিল ওজন গুণিতক, ওজনটা মানে কি? বল, উচ্চতা। তারপরে ছিল কি? mg ইনটু তার উচ্চতা কত? h মাইনাস x, আর এখানে উচ্চতা কত? 0। তাহলে এখানে স্থিতিশক্তি নেই, তাহলে হাফ m v1 স্কয়ার প্লাস 0 v1 লিখতে পারবো কি সূত্র অনুযায়ী? q স্কয়ার প্লাস 2as হাফ m u স্কয়ার মানে কি 0 স্কয়ার 2 a মানে কি? এখানে অভিকর্ষণ নেই, s মানে কত? এখান থেকে এখান পর্যন্ত যে সরণ হয়েছে, তাহলে সরণটা কত? x আর h মাইনাস x, বা বলতে পারি প্রথম এখানে x, তারপর বাকি সরণ h মাইনাস x, দুটোকে যোগ করলে কত? h। দেখো এখান থেকে সরণ হচ্ছে x, এখান থেকে সরণ হচ্ছে h মাইনাস x, তাহলে মোট সরণ কত? x প্লাস h মাইনাস x মানে কত? h। তাহলে মোট সরণ কত? s এর জায়গায় বুঝবে h, তাহলে হাফ m 2gh, তাহলে কত হলো সেই mgh। তাহলে c বিন্দু শক্তি কত হলো? mgh। তাহলে এখান থেকে আমি তিনটে কনক্লুশন, তিনটে থেকে আমি কি লিখতে পারছি একসঙ্গে? EA সমান EB সমান EC সমান mgh। তাহলে বলছি কি? অবাধে পতনশীল যে কোনো বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় গতিশক্তি স্থিতিশক্তির সমষ্টি ধ্রুবক। দেখো এ বিন্দুর গতিশক্তি স্থিতিশক্তির মান কত পেয়েছিলাম? mgh। বি বিন্দুতে কত পেয়েছিলাম? mgh। সি বিন্দুতে কত পেয়েছিলাম? mgh। তাহলে এইটা আমার সব ক্ষেত্রে সমান, একই মান হলো। তাহলে এ বিন্দুর, বি বিন্দুর, সি বিন্দুর সব বিন্দুতে যান্ত্রিক শক্তির মান সমান থাকছে। এমটা কি বস্তুর ভর, জিটা কি অভিকর্ষ, এগুলো তো স্থির রাশি। একটা জায়গায় অভিকর্ষ কত? স্থির রাশি। বস্তুর ভর স্থির রাশি, যতটা আমি উপরে উঠবো ততটাই এইচটাও স্থির। তাহলে সমস্ত কিছু প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি, যান্ত্রিক শক্তি কি হবে? কোথা থেকে বস্তুটা ধরো আমি 5 তলা ঘরের ছাদ থেকে ফেলাচ্ছি, তাহলে ওর 5 তলা ঘরের ছাদের উপরে যান্ত্রিক শক্তি কত? ভর গুণিত অভিকর্ষণ ত্বরণ ইনটু 5 তলা ঘরের ছাদের উচ্চতা। যখন ওটা দোতলা ঘরকে নেমে চলে আসবে, আরো দুতলা নেমে এলো, ধরো দুতলা নেমে গেল, 3 তলা লেভেল হলো। 3 তলা লেভেলে যখন হবে তখন সেখানে কত হবে? mgh। সেটা কিন্তু তখন আর আমি ভাবনি যে দোতলা নেমে আসছে এখন বাদ দেবো না, ওখানে হলো mgh। মাটিতেও যখন পড়ে গেল তখনও তার যান্ত্রিক শক্তি মোট কত? mgh। কেন? যে গতিশক্তি প্লাস স্থিতিশক্তির সমষ্টি হচ্ছে mgh। গতিশক্তি প্রত্যেকটা উপরে যখন ছিল, স্থিতিশক্তি ছিল দেখো সর্বাধিক, গতিশক্তি ছিল 0। যখনই নাম দিচ্ছে কিছু গতিশীল হচ্ছে, গতিশীল হচ্ছে মানে কি? গতিশীল হচ্ছে মানে কি? গতিশক্তি লাভ করছে। কারণ বলছি গতির যে সামর্থ্যের জন্য যে কার্য করছে সেটা হচ্ছে গতিশক্তি। তাহলে যখনই নাম দিচ্ছে গতিশীলতা বাড়তিছে, তার মানে গতিবেগ বাড়তিছে, গতিবেগ বাড়তিছে মানে গতিশক্তি বাড়তিছে। তাহলে গতিশক্তি বাড়তিছে মানে কি? স্থিতিশক্তি কমতিছে। সবার নিচে যখন মাটিতে পড়বে সবচেয়ে হচ্ছে গতিশক্তি সর্বাধিক হয়ে যাবে, স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে। তার মানে দেখো উপরে ছিল স্থিতিশক্তি, গতিশক্তি শূন্য, নিচে হয়ে গেল কি? স্থিতিশক্তি শূন্য, গতিশক্তি সর্বাধিক। তার মানে ওই স্থিতিশক্তিটা সম্পূর্ণরূপে কোথায় চেঞ্জ হয়ে গেল? সম্পূর্ণরূপে গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল, মানে শক্তির চেঞ্জ হয়ে গেল। সম্পূর্ণ স্থিতিশক্তিটা সম্পূর্ণ গতিশক্তি হয়ে গেল নিচের বিন্দুতে এসে। আর মাঝে কি হবে? গতিশক্তি কিছু থাকবে, কিছু স্থিতিশক্তি থাকবে। যত গতিশক্তি বাড়বে তত স্থিতিশক্তি কমবে। তাই মোট যান্ত্রিক শক্তির কখনো চেঞ্জ হবে না, যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকবে। কি অবাধে ফেলিয়েছি, অবাধে মানে বাধাহীন। এখানে আমি বাতাসের বাধাকে উপেক্ষা করছি। এই যে ফেলাচ্ছি, এই সময় যদি বাতাস যদি তীব্র বেগে বয়
তখন কিন্তু এই সূত্র কার্যকরী হবে না। মানে কোনো বাধা নেই ধরতেছি, যে ফেলাচ্ছি যখন কোনো বাধা হয়নি, বাতাসের দ্বারা যে বাধা বল, সে বাধা বলকেও আমি উপেক্ষা করছি। অবাধে যদি একমাত্র ঘটনাটা ঘটতে থাকে, কোনো বাধা যদি না থাকে, বাধা না থাকলে কোনো অপচয়ী বল থাকবে না। অপচয়ী বল যদি না থাকে তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মানবে। তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রের সীমাবদ্ধতা কি? যে অপচয়ী বলের অনুপস্থিত থাকতে হবে বা কোন শক্তির অপচয় ঘটা চলবে না। ধরো এই যে নাম ছিল গতিশক্তি বা স্থিতিশক্তি, যদি কিছু অপচয় ঘটে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে দুটো জিনিস, অপচয়ী বলের অনুপস্থিত থাকতে হবে আর কোন শক্তির অপচয় ঘটবে না। এইটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণের সীমাবদ্ধতা। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা কমপ্লিট করে দিলাম, এখানে শেষ। তাহলে আমরা এই চ্যাপ্টারে প্রথম থেকে যদি একটু কি পড়লাম, আমরা প্রথমে পড়লাম কার্য, কার্যের একক, মাত্রা, তারপরে কার্য কয় প্রকার, কিটা ধনাত্মক কার্য কি, ঋণাত্মক কার্য কি, তারপরে পড়েছি আমরা কি ক্ষমতা, ক্ষমতার বিভিন্ন একক, মাত্রা, তারপরে কি পড়েছি যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি কয় প্রকার, যান্ত্রিক শক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, স্থিতিশক্তি কাকে বলে, গতিশক্তির উদাহরণ কি। বলছি যে ধরো গতিশক্তির একটা উদাহরণ খুঁজে পারো তোমরা, লং জাম্প দেওয়ার সময় দেখবে অনেকটা ছুটে এসে লং জাম্প দেওয়া। কেন দেওয়া হয়? যে অনেক দূর থেকে ছুটে এলে গতিশক্তি লাভ করবে, এই জন্য সে কিছুটা লাফাতে পারবে। যেমন একটা কাঁচের গায়ে যদি আমি বন্দুক ঠেকিয়ে গুলি ছুড়ি তাহলে সে কাঁচ ভেদ করতে পারবে না, কিন্তু দূর থেকে চললে কাঁচ ভেদ করে চলে যাবে। কেন? কাঁচের গায়ে যখন বন্দুকের নলটাকে ঠেকে দিয়েছি তখন ওখান থেকে বেরানোর পর ওখানে প্রাথমিক গতিশক্তি কত? শূন্য। ফলে গতিশক্তি লাভ করতে পারেন না, এই জন্য কাঁচটা ভেদ করে যেতে পারে। কিন্তু দূর থেকে মারলে কি হবে? এটা কিছু ও স্মরণের জন্য কিছু গতিশক্তি লাভ করবে, সেই গতিশক্তির জন্য ও কাঁচটা ভেদ করে চলে যেতে পারে। এগুলো গতিশক্তির উদাহরণ। স্থিতিশক্তি তো বলছি যে আকার পরিবর্তন করতে গেলে স্থিতিশক্তি হবে। ধরো একটা স্প্রিংকে টেনে বাড়াচ্ছি, স্থিতিশক্তি হবে। একটা বস্তু স্মরণ হচ্ছে, একটা বস্তুকে পৃথিবী থেকে কিছুটা উপরে তুলছি, এগুলো সবই হচ্ছে কি স্থিতিশক্তির উদাহরণ। বস্তুর অবস্থার পরিবর্তন বা আকারের পরিবর্তন হলে স্থিতিশক্তি। তারপরে আমরা বললাম কি আজকে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র। আর যান্ত্রিক শক্তি যে সংরক্ষণ থাকছে, একটা কেস আমরা দেখালাম অবাধে পতনশীল বস্তুর, সেটা যে ধ্রুবক যান্ত্রিক শক্তি, সেটা আমরা প্রমাণ করলাম। মানে দেখাচ্ছি যে সংরক্ষিত থাকছে শক্তিটা। আর কি যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্রের সীমাবদ্ধতা। এই হচ্ছে টোটাল চ্যাপ্টার। ভালো করে এটা পড়বে, যদি কেউ না বুঝতে পারো আমি রিপ্লাই দেবো।